প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। করোনা ভাইরাসের প্রকোপে কিছুটা হলেও আমাদের শিক্ষা ব্যবস্থায় এর নেতিবাচক প্রভাব পড়েছে, তাই তোমাদের পড়াশোনায় এর ক্ষতিকর প্রভাব পড়তেছে। আশা করি এই সমস্যা বেশি দিন থাকবে না। আমরা আবার আমাদের সেই চিরাচরিত স্বাভাবিক জীবনে ফিরে যাব। তা শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ে সৃজনশীল 1 এই প্রশ্নটা আমি তোমাদেরকে সমাধান করে বুঝিয়ে দিব। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। এই প্রত্যয় নিয়ে আমি আমার ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, ষষ্ঠ অধ্যায়ের সৃজনশীল 1 আমি প্রশ্নটি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তৈরি পোশাক ব্যবসায়ী আফরোজা ফ্যাশন এর 2017 সালের ডিসেম্বর মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। দেখা যাচ্ছে এখানে কি আছে, ডিসেম্বর 1 5% বাট্টায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয় এবং বহন খরচ 1000 টাকা, চালান নং 78, শর্ত 25, নিট 15। তাহলে ডিসেম্বর 3 আছে নগদে প্যান্ট বিক্রয় 35,000 টাকা। ডিসেম্বর 8 মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। ডিসেম্বর 10 পুরাতন আসবাবপত্র মেরামত 500 টাকা। ডিসেম্বর 15 ইসলাম স্টোর হতে প্রতি জোড়া 400 টাকা দরে 200টি শার্ট ক্রয়। বাটটা হচ্ছে 10%, শর্ত আছে এখানে 27, নিট 30। ডিসেম্বর 20 মাহমুদ ফ্যাশনকে পরিশোধ 40,000 টাকা। এই হচ্ছে আমাদের সৃজনশীলের উদ্দীপকটি গেল। এখন ক নম্বর প্রশ্নে আছে, দেখো উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো। আমি প্রশ্নটি আবারও পড়ছি, উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো। তাহলে ফেরত, এখানে কোন কোন তারিখে পণ্য ফেরত দেওয়া হয়েছে সেটা শুধু আমাদের করলেই হয়ে যাবে। দেখো এখানে শুধু দেখা যাচ্ছে 8 তারিখ, ডিসেম্বর 8 তারিখ মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। তাহলে আর কোথাও কিন্তু ফেরতের কথা উল্লেখ নেই। তাহলে সেক্ষেত্রে আমরা শুধু ফেরত যেখানে আছে সেই তারিখের ঘটনাটাই আমরা এখানে উপস্থাপন করব। তাহলে দেখো ক নাম্বার কতে, তাহলে এখানে লিখতে হবে ফেরতকৃত পণ্যের মূল্যের পরিমাণ নির্ণয়। তাহলে প্রথমেই আমরা তারিখ দিব, ঘরটা দেখাই দিচ্ছি আমি তোমাদের। তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তাহলে যেহেতু তারিখ 2017 ডিসেম্বর 8, তাহলে বিবরণে কি দেওয়া আছে দেখো, প্রতিটি 300 টাকা করে 100টি প্যান্ট ফেরত প্রদান। তাহলে টাকার পরিমাণ হচ্ছে 300 গুণ 100, 30,000। আর যে কারবারি বাট্টা রয়েছে এখানে, কারবারি বাট্টাটা বাদ দিয়ে আমাদেরকে দেখাতে হবে। কারবারি বাট্টা 5%, সেক্ষেত্রে 30,000 টাকার 5% 1500 টাকা। তাহলে 30,000 টাকা থেকে 1500 টাকা বিয়োগ করা হলে আমাদের থাকতেছে 28,500 টাকা। এই হচ্ছে তোমার ক্রয়কৃত পণ্যের মূল্যের পরিমাণ নির্ণয়। এখন আসো বাট্টা, 5% বাট্টাটা কিভাবে নির্ণয় করব? দেখো আমি তোমাদেরকে সহজ একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে 10%, 5%, 20%, 2.5% এই বাট্টার পরিমাণ নির্ণয় করতে তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করার প্রয়োজন নেই। কারণ এই 5%, 10%, 20% এগুলো তোমার মুখে মুখেই হিসাব করা যায়, বাট্টার টাকা নির্ণয় করা যায়। যেমন
5% নির্ণয় করতে হলে আগে তোমাদেরকে 10% নির্ণয় করবা। তা 10% নির্ণয় করা তো খুবই সহজ। যেমন দেখো 10% নির্ণয় করতে হলে 30,000 টাকা 10% বারটায় আসে, এই একটা শূন্য বাদ দেওয়ার পরে 3,000 টাকা। তাহলে 10% যদি 3,000 টাকা হয়, সেক্ষেত্রে 5% আমাদের হবে হচ্ছে 1500 টাকা, কারণ 10-এর অর্ধেক হচ্ছে 5 আর 3,000-এর অর্ধেক হচ্ছে 1500 টাকা। এই হচ্ছে তোমার 5%-এ 1500 টাকা। তবে সেক্ষেত্রে 30,000 টাকা থেকে 1500 টাকা বিয়োগ করলে থাকে 28,500 টাকা। তাহলে ক নম্বর প্রশ্নে আমাদের বলেছিল যে মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয়। তাহলে ফেরত দেওয়া হয়েছে কি 300 টাকা করে 100টি প্যান্ট। এই জন্য আমি ব্র্যাকেটে দেখো দিয়ে দিয়েছি তোমার 300 গুণ 100 সমান 30,000 টাকা, কারবারি বাটা 5% বিয়োগ করে 1500 টাকা। তাহলে থাকলো কত? 28,500 টাকা। তাহলে ফেরতকৃত পণ্যের মূল্য হচ্ছে তোমার 28,500 টাকা। গেল এটা গেল ক নাম্বার। তারপরে খ নাম্বার প্রশ্নটা আমি আবার একটু পড়ি। খ নাম্বার বলা হয়েছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করতে বলছে। এখানে মনে রাখবা ক্রয় জাবেদা আর সাধারণ জাবেদা অথবা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, সাধারণ জাবেদা, এগুলো কিন্তু একটু সাধারণ জাবেদা থেকে ক্রয় জাবেদা একটু ভিন্ন। আর সাধারণ জাবেদায় যেরকম আমরা যেমন বাকিতে ক্রয় বিক্রয়ও নিয়ে থাকি, নগদে ক্রয় বিক্রয় নিয়ে থাকি, কিন্তু ক্রয় জাবেদায় শুধু বাকিতে ক্রয়ের জন্য যেগুলো আসবে সেগুলো আমরা নিব, নগদে ক্রয় কিন্তু আমরা নিব না। ঠিক আছে? আর আমি তোমাদেরকে আবার বলি, ক্রয় জাবেদায় শুধু ক্রয় সম্পর্কিত বাকিতে লেনদেন, বাকিতে ক্রয় যেটা, ওইগুলো আমরা নিব। তা ক্রয় জাবেদার ক্ষেত্রে তোমার শখটা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে শখ দেখাচ্ছি। তার আগে আরেকটা কথা বলে নেই শিক্ষার্থী বন্ধুরা, দেখো ক্রয়ের সাথে, বাকিতে ক্রয়ের সাথে কিন্তু সম্পর্ক তোমার পাওনাদারের। আমি আবারও বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা প্রায় এটা ভুল করে থাকো। বাকিতে ক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে পাওনাদারের, আর বাকিতে বিক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে দেনাদারের। তাহলে যেহেতু ক্রয় জাবেদা, তাহলে ক্রয়ের সাথে সম্পর্ক কার? পাওনাদারের। তাহলে আমরা এখন করব ক্রয় জাবেদা। তাহলে দেখো আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা। তাহলে ক্রয় জাবেদার ক্ষেত্রে তোমাদের শখ হচ্ছে তারিখ, যেহেতু ক্রয় জাবেদা ক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে পাওনাদারের, সেক্ষেত্রে পাওনাদার হচ্ছে ক্রেডিট থাকে। ক্রয় জাবেদা এখানে লিখতে হয় তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নম্বর, সূত্র। আর এখানে লিখবো আমরা ক্রয় হিসাব ডেবিট, ক্রয়ের সাথে সম্পর্ক পাওনাদারের, এই জন্য পাওনাদার হিসাব ক্রেডিট। আমি আবারও বলছি, দেখো ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে দেখো প্রশ্নে চলে যাই আমরা আবার। ক্রয়, তাহলে ডিসেম্বর 1 তারিখেই ক্রয় রয়েছে। ডিসেম্বর 1 তারিখে ক্রয় আছে হচ্ছে তোমার 5% বার্তায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয় এবং বহন খরচ 1000 টাকা, চালান নং 78, শর্ত 210 নিট 5 নিট 15। তাহলে দেখো তোমরা, তাহলে ডিসেম্বর 1, 2017 ডিসেম্বর 1 মাহমুদ ফ্যাশন হিসাব, কারণ মাহমুদ ফ্যাশন ইনি হচ্ছেন একজন পাওনাদার, এজন্য পাওনাদার কিন্তু আমাদের ক্রেডিট, এই যে এখানে লেখা আছে দেখো পাওনাদার হিসাব ক্রেডিট, এজন্য ক্রেডিট হিসাব খাতে আমরা পাওনাদার হিসাব তোমার মাহমুদ ফ্যাশন, কারণ মাহমুদ ফ্যাশন হচ্ছে একজন পাওনাদার, লিখে শর্ত দিয়ে, শর্তর ঘরে দেখো শর্ত এখানে দেওয়া আছে 25 নিট 15। 25 নিট 15 এই কথাটার অর্থ হচ্ছে তোমার যে ক্রয় করা হয়েছে, এই ক্রয় তোমার 5 তারিখের মধ্যে টাকা পরিশোধ করলে আমরা 2% বার্তা পাবো, আদারওয়াইজ 15 তারিখের মধ্যে টাকা পরিশোধ করতেই হবে। তবে সেক্ষেত্রে কিন্তু আমরা বার্তা পাবো না। আমি আবারও বলছি 2/5, তাই না? তাহলে
এটার অর্থ হচ্ছে তোমার 5 তারিখের মধ্যে টাকা পরিশোধ করলে 2% বাট্টা পাবো আমরা, আদারওয়াইজ নিট 15 কথাটির অর্থ হচ্ছে 15 তারিখের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। তবে আমরা যদি 5 তারিখের মধ্যে টাকাটা পরিশোধ করি তো 2% বাট্টা পাচ্ছি, কিন্তু 15 তারিখের মধ্যে টাকা পরিশোধ করতে হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা বাট্টা পাবো না। তাহলে তারপরে দেওয়া আছে 4 নম্বর 78 প্রশ্নে, আর সূত্রের ঘরে কিছু লেখার প্রয়োজন নেই। তাহলে তোমার 300 টাকা দরে 500টি প্যান্ট, তাহলে 300 টাকা দরে দেখো তোমাদের একটু এই গণনায় আমি দেখায় দিচ্ছি। 300 টাকা দরে যে 500টি প্যান্ট, এটার মূল্য আসতেছে হচ্ছে তোমার 1,50,000 টাকা। তা এই 1,50,000 টাকা থেকে আমি বলি তোমাদের কারবারি বাট্টা সবসময় বিয়োগ করবা, আর বহন খরচ, পরিবহন খরচ এগুলো যোগ করবা। তাহলে দেখো ক্রয় করা হয়েছে 1,50,000 টাকা, তাহলে কারবারি বাট্টা আছে 5%, তাই 1,50,000 টাকার 5% টাকা আসতেছে তোমার ওই যে আমি যেভাবে বলছিলাম আগে 10% নির্ণয় করলে হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকার অর্ধেক 7,500 টাকা, তাহলে 5% হচ্ছে তোমার 1,50,000 টাকার 5% 7,500 টাকা। তা এই 7,500 টাকা কারবারি বাট্টা এটা বাদ দেওয়ার পরে আসতেছে আমাদের 1,42,500 টাকা। এই 1,42,500 টাকার সাথে তোমাদের পরিবহন খরচ আছে অথবা বহন খরচ আছে 1,000 টাকা, এটা যোগ করলে আসতেছে তোমার 1,43,500 টাকা। 1,43,500 টাকা। তাহলে টোটাল দেখো মাহমুদ ফ্যাশন হিসাব লিখে 1,43,500 টাকা, এটা গেল হচ্ছে ডিসেম্বর 1 তারিখ। এরপরে আছে ক্রয় করা হয়েছে তোমার 15 তারিখে। 15 তারিখে ক্রয় হচ্ছে তোমার ইসলাম স্টোর হতে প্রতি জোড়া 400 টাকার দরে 200টি শার্ট ক্রয়। এখানে তোমার বাট্টা আছে 10%, আর শর্ত হচ্ছে 27 নেট 30। এখানে দেখো একটা বিষয়, এখানে তোমার বহন খরচটি নেই, শুধু বাট্টা। তাহলে বাট্টাটা আমরা বাদ দিব, আর বহন খরচ যেহেতু নেই ওটার কাজ করতে হবে না আমাদের। তাহলে এখানে ক্রেডিট হিসাব খাতে দেখো ইসলাম স্টোর হচ্ছে একজন পাওনাদার, তাহলে ইসলাম স্টোর শর্ত হচ্ছে 27 নেট 30। তাহলে ইসলাম স্টোরের একটু গণনাটা আগে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা জানি হচ্ছে দুটিতে এক জোড়া, এখানে বলা আছে তোমার প্রতি জোড়া 400 টাকা দরে 200টি শার্ট। তাহলে দুটিতে যদি এক জোড়া হয় তাহলে 200টিতে হবে 100 জোড়া। এখানে তোমরা প্রায় ভুল করে থাকো, এই জন্য জিনিসটা ব্যাপারটা আবার একটু দেখো। 200টিতে হচ্ছে তোমার 100 জোড়া, 200 ভাগ 2, সেক্ষেত্রে আসতেছে 100 জোড়া। এখানে প্রশ্নে দেওয়া আছে কিন্তু প্রতি জোড়া, তাহলে প্রতি জোড়া হচ্ছে 400 টাকা। তাহলে প্রতি জোড়া 400 টাকা হলে 100 জোড়ার দাম আসে কত দেখো, মোট ক্রয় হচ্ছে 400 গুণ 100, তাহলে 40,000 টাকা। আর কারবারি বাট্টা আছে 10%, তো 10%-এর ক্ষেত্রে শেষের একটা সংখ্যা বাদ দিলেই 10% হয়ে যায়, তাহলে 4,000 টাকা। তাহলে কারবারি বাট্টা 4,000 টাকা বাদ দেওয়ার পরে আসতেছে 40,000 টাকা। 4,000 টাকা বাদ দিলাম, বাদ দিয়ে আসতেছে 36,000 টাকা। তাহলে ইসলাম স্টোর লিখে এই তোমার এখানে একইভাবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট 36,000 টাকা। তাহলে 1,43,500 আর হচ্ছে 36,000, তাহলে আসতেছে 1,79,500 টাকা। এই হচ্ছে তোমার ক্রয় জাবেদা গেল। এরপরে আমি তোমাদেরকে ক্রয় জাবেদার সাথে গণনাগুলো কিন্তু দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর গণনা যদি তোমরা মুখে মুখে করতে পারো সেক্ষেত্রে সমস্যা নেই, এখানে করে দিলেই হবে, গণনা যে দেখাতে হবে এমন কোনো বিষয় নেই, তবে দেখালে ভালো। এরপরে গ নাম্বার প্রশ্নে আমরা চলে যাই। গ নাম্বার প্রশ্নটা দেখো, ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দেখাও। তার মানে হচ্ছে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত, তার মানে যেগুলো ক্রয় জাবেদা ওই লেনদেনগুলো বাদে যে লেনদেনগুলো আছে বাকি, যেমন তোমার আছে 3 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 20 তারিখ। তাহলে 1 তারিখ,
আর হচ্ছে 15 তারিখ, এই দুইটা হচ্ছে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট। আর বাকি যে তারিখগুলো তোমার লেনদেন আছে তারিখে, ওইগুলো হচ্ছে তোমার ক্রয় জাবেদা সংশ্লিষ্ট ব্যতীত। তাহলে আমরা ওই ক্রয় জাবেদা সংশ্লিষ্ট ব্যতীত যে লেনদেনগুলো আছে ওইগুলোর সাধারণ জাবেদা। তাহলে সাধারণ জাবেদা আবার তো তোমরা জানো, সাধারণ জাবেদা হচ্ছে তোমার ঘর এটা 5 কলাম বিশিষ্ট, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর তোমরা আফরোজা ফ্যাশনের সাধারণ জাবেদা লিখে দিবা এখানে। তাহলে আমি লেনদেনগুলো পড়ছি এবং তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই আছে 2017 ডিসেম্বর 3, নগদে প্যান্ট বিক্রয় 35,000 টাকা। তাহলে নগদে প্যান্ট বিক্রয় 35,000 টাকা। এক্ষেত্রে আমাদের বিক্রয় করলে কি হয়? বিক্রয় করলে হচ্ছে নগদ টাকা আসে। আর জাবেদা সবসময় মনে রাখবা, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, এজন্য তোমরা লিখবা হচ্ছে নগদান হিসাব ডেবিট 35,000 টাকা। আর বিক্রয় হচ্ছে একটা আয়। তো যেরকম সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তা বিক্রয় আয় যেহেতু বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে আয়টা হচ্ছে ক্রেডিট। নগদান হিসাব ডেবিট 35,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 35,000 টাকা। তোমরা ব্যাখ্যা লিখে দিতে পারো, নগদ টাকায় পণ্য বিক্রয় করা হলো। এটা গেল ডিসেম্বর 3 তারিখ, 2017 সালের ডিসেম্বর 3 তারিখ। এবার আসি আমরা 8 তারিখে। 8 তারিখে বলা হয়েছে মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান করা হয়েছে। যেমন আমরা অনেক সময় ক্রয় করি, ক্রয়কৃত পণ্যের যদি কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ফেরত দিই। তাহলে এখানে তোমার প্রথমে যে ক্রয় করছিলাম তখন কিন্তু তোমার এটা তো বাকিতে ক্রয় করা হয়েছিল, বাকিতে ক্রয় করলে তোমার পাওনাদারের সৃষ্টি হয়েছিল। তাহলে পাওনাদার সৃষ্টি হলে তখন আমরা পাওনাদার হচ্ছে একটা দায়, তা এখন হচ্ছে আমরা ক্রয়কৃত পণ্য ফেরত দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে পাওনাদারের পরিমাণটা কমে যাচ্ছে, আর পাওনাদার হচ্ছে একটা দায়। তোমার হিসাব সমীকরণের ভিত্তিতে দায় কমে গেলে ডেবিট হয়। যেরকম সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আবার দায় কমে গেলে ডেবিট। তাহলে পাওনাদার হিসাব 8 তারিখে যাবে হচ্ছে পাওনাদার হিসাব, ব্র্যাকেট তোমরা মাহমুদ ফ্যাশন দিয়ে দিতে পারো। পাওনাদার হিসাব ডেবিট 28,500। আর যেহেতু ক্রয় করছিলাম সেটা ফেরত দিছি, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট 28,500 টাকা। এখানে হচ্ছে 100টি প্যান্ট ফেরত দেওয়া হয়েছে। তাই 100টি প্যান্ট ফেরত দেওয়া হলে 100টির দাম হচ্ছে তোমার প্রতিটি 300 টাকা ধরে 30,000 টাকা আসে, কিন্তু আমাদের 28,500 টাকা হলো কেন? তা সেক্ষেত্রে হচ্ছে ওই যে আমরা ক নম্বরে করেছিলাম 8 তারিখে, যে প্রতিটি 300 টাকা করে 100টি প্যান্ট 30,000 টাকা, কারবারি বাট্টাটা বাদ দিয়ে দেখাতে হয়। তা সেক্ষেত্রে কারবারি বাট্টা বাদ দিয়ে দিলে তোমার 28,500 টাকা যে থাকে নিট, এই নিট 28,500 টাকায় আমরা এই ফেরতের জন্য জাবেদাটা করতে হবে, 28,500 টাকা দেখাতে হবে। তাহলে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট 28,500। তোমরা ব্যাখ্যা লিখতে পারো, মাহমুদ ফ্যাশনকে কারবারি বাট্টা বাদে 100টি প্যান্ট ফেরত। তার মানে আমরা কিন্তু কারবারি বাট্টা বাদ দিয়ে টাকাটা ফেরত দিচ্ছি, কারণ কারবারি বাট্টা সে পাবে না। তারপরে আসো 10 তারিখে পুরাতন আসবাবপত্র মেরামত। এখন পুরাতন আসবাবপত্র মেরামত হচ্ছে একটা ব্যয়। তাহলে ব্যয় যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আবার ডেবিট হয়। যেমন আমি তোমাদেরকে বলি, সম্পদ আর ব্যয় এই দুটা বৃদ্ধি পেলে ডেবিট, কমে গেলে অথবা হ্রাস পেলে ক্রেডিট। আর আয়, দায়, মালিকানা সত্ত্ব এগুলো আবার বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। মনে রাখবা সম্পদের বিপরীত এগুলো, সম্পদ এবং ব্যয়ের বিপরীত হচ্ছে আয়, দায়, মালিকানা সত্ত্ব। এগুলো জাবেদার ক্ষেত্রে টোটালি বিপরীত হবে, মানে একটা বৃদ্ধি পেলে ডেবিট আর একটা বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে মেরামত ব্যয়, মেরামত হচ্ছে একটা ব্যয়, মেরামত করলে তোমার নগদ টাকা চলে যায়, নগদ টাকা হচ্ছে সম্পদ, আর মেরামত হচ্ছে একটা খরচ বৃদ্ধি পাচ্ছে, সম্পদ কমে যাচ্ছে, সেক্ষেত্রে জাবেদা হবে মেরামত হিসাব ডেবিট 500 টাকা, নগদান হিসাব ক্রেডিট 500 টাকা। আমরা তোমার লিখতে পারি ব্যাখ্যা, আসবাবপত্র মেরামতে নগদ টাকা ব্যয় হলো। ব্যাখ্যা লেখাটা খুবই সহজ,
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই এখানে ব্যাখ্যা লেখা নিয়ে অনেক চিন্তিত থাকো যে ব্যাখ্যা কিভাবে লিখবো। ব্যাখ্যাটা হচ্ছে প্রশ্ন যেটা আছে ওইটাকেই একটু মডিফাই করে লিখে দিলে হয়। যেমন প্রশ্নে দেওয়া আছে পুরাতন আসবাবপত্র মেরামত 500 টাকা, এখানে আমরা লিখে দিয়েছি আসবাবপত্র মেরামত নগদে ব্যয় হলো 500 টাকা। এখানে তুমি যদি আসবাবপত্র মেরামত ব্যয় 500 টাকা লিখো তাও হবে। ব্যাখ্যা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কোনো দরকারই নেই, কারণ ব্যাখ্যাটা এত আহামরি এমন ক্রিটিক্যাল কোনো বিষয় নয়। তোমরা ব্যাখ্যা তোমাদের মতো করে সাজিয়ে লিখে দিলেই হবে, এতে তোমাদের সমস্যা নেই। হ্যাঁ, তারপরে আসো 20 তারিখে আছে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ। তাহলে মাহমুদ ফ্যাশনও একজন পাওনাদার। তাহলে মাহমুদ ফ্যাশনকে যদি পরিশোধ করা হয় সেক্ষেত্রে কি হয়, পাওনাদারের টাকা দিয়ে দেওয়া হয়, পাওনাদার কমে যায় আর নগদ টাকা আমার কাছ থেকে চলে যায়। নগদ টাকা হচ্ছে সম্পদ। তাহলে সেক্ষেত্রে জাবেদ হবে পাওনাদার মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট 40,000 টাকা, কারণ এখানে পাওনাদারের পরিমাণ কমে গেছে। কারণ ওই যে আমি তোমাদেরকে বলছিলাম যে দায় কমে গেলে ডেবিট আর সম্পদ কমে গেলে ক্রেডিট। তাহলে এখানে সম্পদ হিসেবে চলে গেছে। পাওনাদারকে যখন আমরা পরিশোধ করি পাওনাদার টাকাটা পায় আর নগদ টাকা আমাদের কাছ থেকে চলে যায়, সেক্ষেত্রে নগদান হিসাব ক্রেডিট 40,000 টাকা। আমরা ব্যাখ্যা লিখে দিতে পারি মাহমুদ ফ্যাশনের প্রাপ্য টাকা পরিশোধ করা হলো। এই হচ্ছে তোমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান গেল। তো যাই হোক, আমি তোমাদের চেষ্টা করব প্রতিদিন তোমাদেরকে ভিডিও করে সহযোগিতা করব, যাতে তোমরা বাসায় থেকেও পড়াশোনায় যে পিছিয়ে যাচ্ছ এটাতে যেন কোনো ব্যাঘাত না ঘটে। আর এই প্রত্যয় নিয়ে যাতে তোমরা ভালো করো, ভালো করে পড়াশোনা করো। তোমাদের হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের সামনে পরীক্ষা আছে। তো এই ক্লাসটিতে তোমরা নবম দশম শ্রেণী উভয় শ্রেণী উপকৃত হবা। তাই আমি রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি যে নবম দশম শ্রেণীতে যারা আছো তারা ব্যবসা শিক্ষা শাখা তারা এই ক্লাসটি উপভোগ করবে। তাহলে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো ভালো থাকবে, আজকের মতো বিদায়। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।